ছাত্রছাত্রীরা, আজকে আমরা নন স্টয়চিওমেট্রিক ত্রুটি নিয়ে জানবো। আমরা ক্লাসের ত্রুটি নিয়ে আলোচনা করছিলাম এর আগের এপিসোড পর্যন্ত, আশা করছি তোমরা ভালো করে দেখেছো। আজকে আমরা নন স্টয়চিওমেট্রিক ত্রুটি নিয়ে আলোচনা করব। দেখো, নন স্টয়চিওমেট্রিক ত্রুটিতে কি হয়? নন স্টয়চিওমেট্রিক ত্রুটিতে ধরো একটা কেলাস আছে, সেই কেলাসের যখন ডিফেক্ট হয়নি তখন যে ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যার যে অনুপাত থাকে, তারপর যখন ডিফেক্ট হয়ে যায় তখন কিন্তু ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যার অনুপাতের পরিবর্তন ঘটে, এবং সেইগুলোকে আমরা নন স্টয়চিওমেট্রিক ত্রুটি বলবো। ধরো ডিফেক্টের আগে ক্যাটায়ন ইস টু অ্যানায়ন, আমি এখানে করছি, ধরো ডিফেক্টের আগে ক্যাটায়ন ইস টু অ্যানায়ন অনুপাতটা আছে, ধরো ক্যাটায়ন অ্যানায়ন সমান সংখ্যক আছে 6:6 বা 1:1, আর আফটার ডিফেক্ট এই ক্যাটায়ন অ্যানায়ন অনুপাতটা যদি চেঞ্জ হয়ে যায়, ধরো এখানে ক্যাটায়নটা 6 আছে, অ্যানায়নটা 5 হয়ে গেল, তাহলে সেই ধরনের যে ডিফেক্ট কেলাসে বা সলিডে তাকে আমরা বলবো নন স্টয়চিওমেট্রিক ত্রুটি। দেখো এখানে সংজ্ঞা কী বলছে, যে কোনো আয়নীয় যৌগের কেলাসে যে বিন্দুঘটিত ত্রুটির ফলে কেলাসের স্টয়চিওমেট্রি পরিবর্তন ঘটে, অর্থাৎ কেলাসের গঠনকারী ক্যাটায়ন ও অ্যানায়ন সংখ্যার অনুপাত যৌগটির রাসায়নিক সংকেত দ্বারা নির্দেশিত অনুপাত অপেক্ষা ভিন্নতর হয়, তাকে স্টয়চিওমেট্রিক ত্রুটি বলে। এবং এই স্টয়চিওমেট্রিক ত্রুটির একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে এই ত্রুটির ফলে কেলাসের গঠনকারী ক্যাটায়ন ও অ্যানায়ন সংখ্যার পরিবর্তন ঘটলেও কেলাসের তড়িৎ প্রশমতা বজায় থাকে। সবসময় ইলেকট্রিক্যাল নিউট্রালিটি ইজ মেনটেন, যে কোনো ডিফেক্টে ইলেকট্রিক্যাল নিউট্রালিটি কিন্তু মেনটেন থাকে। নন স্টয়চিওমেট্রিক ত্রুটি সম্পন্ন আয়নীয় যৌগগুলিকে অনেক সময় বার্থালাইট যৌগ ও যৌগও বলা যায়। এ ধরনের কয়েকটা যৌগের উদাহরণ দিয়েছে। এপি, দেখো এখানে অনুপাতটা কীরকম আছে, 0.88:O, এফিও, এফিএস, সিউএস, এইগুলো হচ্ছে নন স্টয়চিওমেট্রিক ত্রুটি সম্পন্ন একটা যৌগ, তো এইগুলো একটু মনে রাখবে। এবার দেখো, এই নন স্টয়চিওমেট্রিক ত্রুটির আমরা যদি আমরা প্রকারভেদ করি, নন স্টয়চিওমেট্রিক ত্রুটি দু রকমের হয়। একটা হচ্ছে ধাতব আধিক্যজনিত ত্রুটি, আর একটা হচ্ছে ধাতব ঘাটতিজনিত ত্রুটি। এখন দেখো এখানে ধাতব আধিক্যজনিত ত্রুটিতে কি হয়, ধাতব, ধরো কোনো একটা ধাতব মানে যৌগের কেলাস আছে, সেখানে ধাতু মানে কি, ধাতু মানে সেখানে কিন্তু ক্যাটায়ন, মানে এখানে ধাতু সবসময় ক্যাটায়ন ফর্মে থাকে কোনো কেলাসের মধ্যে। তো সেই কারণে দেখো এখানে ধাতব আধিক্যজনিত ত্রুটি মানে কি, ধাতব আধিক্যজনিত মানে ক্যাটায়নের সংখ্যাটা বেড়ে যাবে। আর ক্যাটায়নের সংখ্যা যদি বেড়ে যায় তাহলে কীরকমভাবে ক্যাটায়নের সংখ্যা বাড়বে, দুরকমভাবে। একটা হচ্ছে অ্যানায়নের শূন্যতার জন্য, অ্যানায়নিক ভ্যাকেন্সি, ধাতব আধিক্যজনিত ত্রুটিকে আমরা দুভাগে ভাগ করতে পারবো। একটা হচ্ছে অ্যানায়নিক ভ্যাকেন্সি বা অ্যানায়নের শূন্যতার জন্য, এবং আরেকটা হচ্ছে আমরা পরে আলোচনা করব ক্যাটায়ন ইন্টারস্টিশিয়াল। এই যেখানে আমরা দ্বিতীয়টা আলোচনা করব, এটা হচ্ছে ক্যাটায়ন ইন্টারস্টিশিয়াল স্থানে ক্যাটায়নের উপস্থিতির জন্য আমরা দুটো জিনিস নিয়ে আলোচনা করব। দেখো, যে অ্যানায়ন শূন্যতার জন্য ধাতব আধিক্যজনিত ত্রুটির সৃষ্টি হয়। ধাতব আধিক্যজনিত ত্রুটি মানে হচ্ছে কেলাসের মধ্যে ক্যাটায়নের সংখ্যাটা বেড়ে যাওয়া। ধরো এখানে একটা যৌগ আছে M+X M+X এরমভাবে আছে যৌগটা। এবার দেখো হঠাৎ করে এখানে যে ক্যাটায়নটা, এই ক্যাটায়নটা এখানে যে ক্যাটায়ন ধরো X-M+, এবং এখানে ধরো যে অ্যানায়নটা, এখানে যে অ্যানায়নটা, এই অ্যানায়নটা কিন্তু এখানে নিরুদ্দিষ্ট হয়েছে, এবং অ্যানায়নটা নিরুদ্দিষ্ট হওয়ার ফলে এইখানে দেখো অ্যানায়নটা যদি নিরুদ্দিষ্ট হয় তাহলে ক্যাটায়নের সংখ্যাটা বেড়ে যাচ্ছে। ধরো এখানে যখন ডিফেক্টের আগে এই জায়গাটায় একটা কেলাসের চিত্র তো এঁকেছে, তো দেখো একটা অল্টারনেটে করেছে M+X M+X তাহলে এখানে কি থাকার কথা, X- থাকার কথা, মানে ডিফেক্টের আগে। তাহলে এখানে ডিফেক্টের আগে M+ আর X- এর অনুপাতটা কত, ডিফেক্টের আগে দেখো M+ কটা আছে, 1, 2, 3, 4, 5, 6টা, তাহলে M+ আছে 6টা, আর X- কটা ডিফেক্টের আগে, 1, 2, 3, 4, 5, 6টা, তাহলে 6:6, অর্থাৎ 1:1। কিন্তু আফটার ডিফেক্ট দেখো M+ সংখ্যাটা 6ই আছে, আর X-
কত দাঁড়িয়েছে, এক্সাম্পল 5 দাঁড়িয়েছে, কারণ এটা তো তখন নেই। তাহলে এখানে অনুপাতটা কত হচ্ছে, m+(x−) সমান 6:5। বুঝতে পারলে? সুতরাং এখানে অনুপাতটারও পরিবর্তন ঘটলো, এই জন্য একটা নন স্টয়চিওমেট্রিক ত্রুটি হলো। এবং এখানে অ্যানায়নের যে শূন্যতা সৃষ্টি হয়েছে, সেই অ্যানায়নের শূন্যতার ফলে এখানে কিন্তু ক্যাটায়নের সংখ্যাটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। প্রথমে ক্যাটায়ন অ্যানায়নটা সমান ছিল, কিন্তু অ্যানায়নের যখন শূন্যতা হচ্ছে তখন কিন্তু ক্যাটায়নের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে। আর ক্যাটায়নের সংখ্যা বৃদ্ধি পাওয়া মানেই ধাতব আধিক্যজনিত ত্রুটি। কারণ আমি বলেছি, কারণ কোনো এই আয়নীয় কেলাসাকার যৌগে ধাতুটাই ক্যাটায়ন রূপে থাকে। কিন্তু আরেকটা মুশকিল হলো, এখানে যখন অ্যানায়নের সংখ্যাটা যখন চলে যাচ্ছে, মানে অ্যানায়ন যখন কমে যাচ্ছে, তখন সেখানে তো ক্যাটায়নের সংখ্যাটা বেড়ে যাচ্ছে। আর ক্যাটায়নের সংখ্যা যদি বেড়ে যায়, তাহলে ওই কেলাসটাতে পজিটিভ চার্জের পরিমাণটা কিন্তু বেড়ে যাচ্ছে। কিন্তু আমরা বলেছি যে যে কোনো ডিফেক্টেই ইলেকট্রিক্যাল নিউট্রালিটি ইজ মেনটেন্ড, অর্থাৎ তড়িৎ প্রসমতা বজায় থাকে। সুতরাং যেহেতু তড়িৎ প্রসমতা বজায় রাখতে হবে, সুতরাং এখানে অ্যানায়ন বেরিয়ে গেলেও এখানে অ্যানায়নের জায়গাটা কিন্তু একটা ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকছে, তড়িৎ প্রসমতা বজায় থাকছে। কারণ অ্যানায়নের চার্জ একটা নেগেটিভ আর ইলেকট্রনের চার্জটাও নেগেটিভ। তাহলে যে অ্যানায়নটা বেরিয়ে যাওয়ার জন্য ক্যাটায়নের চার্জটা বেড়ে যাচ্ছিল, সেখানে কিন্তু ইলেকট্রন এসে সেই ক্যাটায়নের চার্জটাকে প্রশমিত করলো এবং গোটা কেলাসটাই কিন্তু প্রশমিত হয়ে গেল। তো এইটাকেই আমরা বলবো অ্যানায়নিক ভ্যাকেন্সি। এবং দেখো এখানে বলেছে অ্যানায়নের শূন্যতাজনিত ত্রুটি, যে অ্যানায়ন শূন্যতার জন্য ধাতব আধিক্যজনিত ত্রুটি, যখন কোনো আয়নীয় কেলাসে একটি অ্যানায়ন তার নিজস্ব ল্যাটিস বিন্দু পরিত্যাগ করে কেলাস থেকে নিরুদ্দিষ্ট হয় এবং কেলাসের তড়িৎ প্রসমতা রক্ষার্থে ওই বিন্দুতে সৃষ্ট শূন্যতে একটি ইলেকট্রন দ্বারা অধিকৃত হয়, তখন এই ধরনের ত্রুটির সৃষ্টি হয়। বুঝতে পারলে? তো এই ধরনের ত্রুটির সম্পন্ন যৌগগুলোকে কি NaCl, KCl, CSCl, KBr ইত্যাদি। এবং এখানে দেখো এখানে কি হয়, এখানে একটা উদাহরণ বলেছে, দেখো উদাহরণটা খুব ভালো করে করবে। যে NaCl এর বর্ণ সাদা, কিন্তু NaCl কে Na বাষ্পের উপস্থিতি উত্তপ্ত করলে NaCl এর বর্ণ হলুদ হয়। দেখো এখানে আমি যদি চিত্রটা আঁকি, যে NaCl এর যে কেলাসটা, ধরো আমি একটা NaCl এর কেলাস আঁকছি, Na+Cl-, Na+Cl-, এরকম করে একটা কেলাসের আমি চিত্রটা আঁকছি, এরকমভাবে আছে Na+Cl-, 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 Na+Cl-। এই NaCl এর কেলাসটার মধ্যে দিয়ে, এই ধরো NaCl একটা কেলাস আছে, এই কেলাসটার মধ্য দিয়ে আমি সোডিয়াম বাষ্প চালনা করছি, Na বাষ্প। NaCl এর কেলাসের বর্ণ কি, বর্ণ হচ্ছে তোমার সাদা, এর মধ্যে সোডিয়াম বাষ্প চালনা করলে এর মধ্যে দিয়ে উপর দিয়ে আমি চালনা করি সোডিয়াম বাষ্প। এবং সোডিয়াম বাষ্প যখন চালনা করছি, তখন দেখো এখানে সোডিয়ামটা কিন্তু তখন একটা আয়ন ফর্মে এসে যাচ্ছে, কারণ তাপ পেয়ে এ কিন্তু Na+ আর ইলেকট্রন এইরকম রূপে কিন্তু থাকছে। এবার যখন বাষ্প রূপে আমি চালনা করছি, তখন কি হচ্ছে, তখন এই যে এখানে ক্লোরিনটা আছে, Cl-টা, ক্লোরাইড আয়নটা আছে, এই ক্লোরাইড আয়নটা N এর সঙ্গে বেরিয়ে যাচ্ছে। আর সেই জায়গাটায় তাহলে ক্লোরাইড আয়নটা যদি N এর সঙ্গে বেরিয়ে যায়, তাহলে এখানে তৈরি হচ্ছে NaCl। এবার এখানে যে ইলেকট্রনটা আছে, ইলেকট্রনটা এসে এখানে কিন্তু স্থানটা দখল করছে। তাহলে দেখো এখানে যদি ডিফেক্টের আগে Na+ আর Cl- এর অনুপাতটা যতগুলো আছে, Na+ Cl- অনুপাতটা কত, দেখো Na+ কতগুলো আছে, 1 2 3 4 5 6টা, আর Cl- কত হচ্ছে, Cl- 6টা ডিফেক্টের আগে। কিন্তু আফটার ডিফেক্ট তখন Na+ আর Cl- অনুপাতটা হয়ে যাচ্ছে, Na+টা তো 6ই আছে, কিন্তু Cl- তখন হয়েছে 5। তাহলে দেখো এখানে স্টয়চিওমেট্রির পরিবর্তন ঘটছে। আর এই স্টয়চিওমেট্রির যদি পরিবর্তন ঘটে, তাহলে তাকে আমরা বলবো নন স্টয়চিওমেট্রিক ত্রুটি। এবং এখানে ইলেকট্রনটা কিন্তু এখানে স্থানটা দখল করছে, ইলেকট্রিক্যাল, টু মেনটেন দ্য ইলেকট্রিক্যাল নিউট্রালিটি। এবং এর ফলে যখন ইলেকট্রনটা যখন এখানে আসছে, তখন এই কেলাসের ধর্মের কিছু পরিবর্তন হচ্ছে। এই কেলাসের তখন এই ইলেকট্রন আসার ফলে এই কেলাসের একটা বর্ণ চলে আসছে। সুতরাং NaCl এর বর্ণটা সাদা হলেও NaCl এর মধ্য দিয়ে তুমি যদি Na বাষ্প চালনা করো, তাহলে কিন্তু এখানে ধাতব আধিক্যজনিত ত্রুটির সৃষ্টি হচ্ছে উইথ দ্য হেল্প অফ অ্যানায়নিক ভ্যাকেন্সি সৃষ্টি হওয়ার ফলে ধাতব আধিক্যজনিত ত্রুটির সৃষ্টি হচ্ছে। এবং এখানে এই কেলাসটা কিন্তু রঙিন হয়ে যাবে, কারণ ইলেকট্রনের উপস্থিতির ফলে কেলাসটা কিন্তু তখন হলুদ বর্ণের কেলাস হয়ে যাবে।
এবং তখন কিন্তু কিন্তু ইলেকট্রন আছে বলে কিন্তু তখন তড়িৎ পরিবহন করতেও সক্ষম হবে। সুতরাং এই ধর্মটার কিন্তু পরিবর্তন হচ্ছে। দেখো এখানে সেটাই বলেছে যে NaCl এর কীভাবে হলো আমি সেটা তুমি দেখালাম। সুতরাং এটা ভালো করে দেখবে যে NaCl এর বর্ণ সাদা, কিন্তু NaCl কে Na বাষ্পের উপস্থিতিতে উত্তপ্ত করলে NaCl এর বর্ণ কিন্তু হলুদ হয়ে যায়। এটা তোমাদের ভালো করে মনে রাখতে হবে। আর এখানে দেখো আরেকটা যে এখানে যে এই ইলেকট্রনটা যে আসছে, এই ইলেকট্রনটা যে এখানে আসছে, এই ইলেকট্রনটা যেখানে আসছে এখানে তো একটা অ্যানায়নিক ভ্যাকেন্সি সৃষ্টি হচ্ছে, এবং এই ইলেকট্রনটা এখানে এই অ্যানায়নিক ভ্যাকেন্সিতে আসছে, অ্যানায়নের শূন্যতাতে, এবং এখানে এই যে বিন্দুটা এখানে যে মানে ইলেকট্রনটা আসছে, এই যে এখানটাকে আমরা বলছি এফ কেন্দ্র বা এফ সেন্টার। কারণ কি, কারণ এখানে আমরা এফ কথার অর্থ, এখানে দেখো এখানে যে জার্মান শব্দ, এখানে এফ কেন্দ্র কাকে বলছে, যে জার্মান শব্দ এফ মানে ফার্বে কথার অর্থ হচ্ছে কালার। কারণ এখানে এই যে ইলেকট্রনটা আসছে, এই ইলেকট্রন আসার ফলে এই ক্লাসের মধ্যে কিন্তু কালারের সৃষ্টি হচ্ছে। সুতরাং এই যে সেন্টারটা সৃষ্টি হচ্ছে এটাকে আমরা বলবো এফ সেন্টার বা এফ কেন্দ্র। বুঝতে পেরেছ? আর এফ কথার এফটা কোথা থেকে আছে, ফার্বে থেকে। সুতরাং এখানে কিন্তু এফ কেন্দ্রের সৃষ্টি হচ্ছে। এখানে যেহেতু ইলেকট্রনটা আসছে, সুতরাং ইলেকট্রনটা আসার ফলে এখানে কিন্তু ইলেকট্রনের ট্রান্সমিশন ঘটছে, এবং ইলেকট্রন এখানে কিন্তু এই ক্লাসটা কিন্তু বর্ণের সৃষ্টি হচ্ছে। সুতরাং এইভাবে আমরা কিন্তু এখানে আমরা এফ সেন্টার বলতে পারি। এখানে এফ সেন্টারের সৃষ্টি হচ্ছে ধাতব আধিক্যজনিত ত্রুটির ফলে। বুঝতে পেরেছো? সুতরাং এই জায়গাটা ভালো করে করবে। এবার এখানে একটা উদাহরণটা এখানে দিয়েছে, ওই একই উদাহরণ দিয়েছে যে Na বাষ্পের উপস্থিতিতে NaCl কে উত্তপ্ত করার ফলে গঠিত নন স্টোইচিওমেট্রিক NaCl এ Na+ আধিক্যের কারণে এফ কেন্দ্রের সৃষ্টি হয়। আমি উদাহরণ দেখালাম। এর ফলে নন স্টোইচিওমেট্রিক NaCl হলুদ বর্ণ ধারণ করে। একই কারণে যদি KCl ক্লাসে হয় তাহলে K+ আধিক্যের কারণে এফ কেন্দ্রের সৃষ্টি হয় এবং KCl এর বর্ণ বেগুনি হয়। NaCl, তোমাদের এই প্রশ্নটা খুব বারবার ধরে পড়েছে যে NaCl এর বর্ণ সাদা, কিন্তু NaCl কে Na বাষ্পের উপস্থিতিতে উত্তপ্ত করলে NaCl এর বর্ণ কেন হলুদ হয়? আর KCl এর বর্ণ ও সাদা, কিন্তু যদি তুমি KCl কে K বাষ্পের উপস্থিতিতে উত্তপ্ত করো তাহলে কিন্তু KCl এর বর্ণ বেগুনি হবে। সুতরাং এটা হচ্ছে ধাতব আধিক্যজনিত ত্রুটির আমরা প্রথম পার্টটা আমরা করে নিলাম। এবার আমরা করব ধাতব আধিক্যজনিত দ্বিতীয় যে অংশটা আছে, যে ইন্টারস্টিশিয়াল ক্যাটায়ন, অর্থাৎ ইন্টারস্টিশিয়াল স্থানে ক্যাটায়নের উপস্থিতির জন্য ধাতব আধিক্যজনিত ত্রুটি। এখানে কি হয়, এখানে দেখো এখানে একটা ক্লাস ধরো এখানে ক্লাসটা এঁকেছে, এখানে M+X- আয়নীয় ক্লাসটা আছে। যে কোনো কারণেই এখানে এই যে এই ফাঁকা স্থান, এটাকে ইন্টারস্টিশিয়াল পজিশন বা ভয়েড বলে। এই ফাঁকা স্থানে যে কোনো কারণে সেই কারণটা আমাদের জানার দরকার নেই, কারণটা তোমরা ওপরের ক্লাসে শিখবে। যে কোনো কারণেই যদি এই ইন্টারস্টিশিয়াল পজিশনে কোনো ক্যাটায়নের সংখ্যাটা বেড়ে যায়, ধরো এখানে ক্যাটায়ন তো M+, এই ক্যাটায়নের সংখ্যাটা একটা এক্সট্রা ক্যাটায়ন এই ইন্টারস্টিশিয়াল পজিশনে এসে গেল। এবার যখন এক্সট্রা ক্যাটায়ন এই ইন্টারস্টিশিয়াল পজিশনে এসে যাচ্ছে, তখন তো এখানে ক্যাটায়নের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে, এবং ক্যাটায়নের সংখ্যাটা আফটার ডিফেক্ট এখানে বৃদ্ধি পাচ্ছে, এবং এটা নন স্টোইচিওমেট্রিক ত্রুটি হচ্ছে। কারণ এখানে ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যার অনুপাতটা এই ডিফেক্টের আগে এবং পরে আলাদা আলাদা হয়ে যাচ্ছে, এবং এখানে ক্যাটায়নের সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে তো এখানে এই যে ক্লাসটা পজিটিভ চার্জযুক্ত হয়ে যাবে। সেই জন্যই ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মেনটেন, আমি বলছি ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মেনটেন করার জন্য এখানে এই ইন্টারস্টিশিয়াল পজিশনে যতগুলো ক্যাটায়ন আসবে ঠিক ততগুলো ইলেকট্রন কিন্তু এই ভয়েডে অন্য কোনো জায়গায়, মানে সেই ক্লাসের অন্য কোনো জায়গায় ভয়েডে কিন্তু ইলেকট্রন কিন্তু আসবে, যাতে করে এখানে M+এর জন্য যে পজিটিভ চার্জের আধিক্য ঘটছে, এখানে ইলেকট্রনের উপস্থিতির জন্য সেই পজিটিভ চার্জটা কিন্তু প্রশমিত হচ্ছে এবং ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মেনটেন হচ্ছে। সুতরাং এখানে ইন্টারস্টিশিয়াল স্থানে ক্যাটায়নের উপস্থিতির জন্য ধাতব আধিক্যজনিত ত্রুটির সৃষ্টি হচ্ছে, তা সত্ত্বেও কিন্তু এখানে ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মেনটেন হচ্ছে। এখানে দেখো এখানে ক্যাটায়নের সংখ্যাটা বেড়ে যাচ্ছে, এটা ধাতব আধিক্যজনিত ত্রুটির মধ্যেই এটা পড়ছে। এবার দেখো এখানে এটা ভালো করে করবে, এই ইন্টারস্টিশিয়াল এখানে সবটাই বলেছি আমি। এখানে যেটা একটা উদাহরণ দিয়েছি যে জিঙ্ক অক্সাইডকে উত্তপ্ত করলে এর থেকে কিছু পরিমাণ O2 গ্যাস বেরিয়ে যায়। এই জিঙ্ক অক্সাইড উত্তপ্ত করলে O2 গ্যাস বেরিয়ে যাচ্ছে, এবং জিঙ্ক অক্সাইডের বর্ণ সাদা থেকে হলুদ হয়। এটা কিন্তু ক্যাটায়ন ইন্টারস্টিশিয়াল, মানে ক্যাটায়ন ইন্টারস্টিশিয়াল পজিশনে অবস্থান করে বলেই ওটা হয়। কেন? কারণ জিঙ্ক অক্সাইড কেলাস থেকে কিছু পরিমাণ অক্সিজেন বেরিয়ে যাওয়ার ফলে কেলাসে যে Zn2+ আয়নের আধিক্য ঘটছে,
অর্থাৎ এই Zn2+ আয়ন কিন্তু এই ইন্টারস্টিশিয়াল পজিশনে M+এর জায়গায়, মানে এখানে তুমি ক্যাটায়ন হিসেবে Zn2+ আয়নটাকে ধরতে পারছো। Zn2+ আয়ন আধিক্য ঘটছে, অতিরিক্ত Zn2+ আয়নগুলি ইন্টারস্টিশিয়াল স্থানে অবস্থান করে এবং অক্সাইড আয়ন দ্বারা বর্জিত ইলেকট্রনগুলি অপর ইন্টারস্টিশিয়াল স্থানগুলো অধিকার করে। কারণ এখানে তুমি ইলেকট্রন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অক্সাইড আয়ন দ্বারা বর্জিত ইলেকট্রন। এই ইলেকট্রনগুলো কী করছে দেখো, এখানে Zn2+-এ যদি একটা Zn2+ যদি এখানে আসে, তাহলে ক্যাটায়নের চার্জটা 2 একক বৃদ্ধি পাচ্ছে। তাহলে সেই জন্য এই কাউন্টার করার জন্য দুটো ইলেকট্রন কিন্তু এই ইন্টারস্টিশিয়াল এই ভয়েডে কিন্তু দুটো ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন আর একটা ইলেকট্রন যেদিকে খুশি থাকতে পারে এবং সেখানে ইন্টারস্টিশিয়াল পজিশনে স্থানে অবস্থান করে এবং অক্সাইড আয়ন দ্বারা বর্জিত ইলেকট্রনগুলি অপর ইন্টারস্টিশিয়াল স্থানগুলি অধিগ্রহণ করে, ফলে কেলাসের তড়িৎ প্রসামতা বজায় থাকে। এই ঘটনাকে নন স্টয়চিওমেট্রিক জেডেনও গঠিত হয় এবং এর কেলাসে ইন্টারস্টিশিয়াল স্থানগুলিতে অবস্থিত ইলেকট্রনগুলির স্থানান্তর ঘটে। এই জন্য জিঙ্ক অক্সাইডের উত্তাপনে উৎপন্ন নন স্টয়চিওমেট্রিক জেডেনের বর্ণ হলুদ হয়। মানে দেখো এখানে যে ইলেকট্রনটা যেটা আসছে, ইলেকট্রন যদি কেলাসে এসে যায় তখন এখানে কিন্তু এদের প্রপার্টিসেরও পরিবর্তন হয়। অর্থাৎ এখানে জিঙ্ক অক্সাইড সাদা, কিন্তু যখন ইলেকট্রন চলে আসছে তখন জিঙ্ক অক্সাইডের বর্ণটা কিন্তু তখন কিন্তু হলুদ হয়ে যাচ্ছে। এই কথাটা কিন্তু মনে রাখবে এটা, এবং এইরকম কারণের জন্যই হচ্ছে। তোমাদের প্রশ্ন খুব ভালো প্রশ্ন পড়ে, সবসময় পড়েছে যে জিঙ্ক অক্সাইডকে উত্তপ্ত করলে এর বর্ণ সাদা থেকে হলুদ হয় কেন? কারণ এখানে জিঙ্ক অক্সাইডকে উত্তপ্ত করার ফলে ক্যাটায়নটা ইন্টারস্টিশিয়াল পজিশনে চলে আসে Zn2+, এবং তার কাউন্টার করার জন্য, তড়িৎ প্রসামতা বজায় রাখার জন্য অক্সাইড আয়ন থেকে যে ইলেকট্রন নির্গত, সেই ইলেকট্রনগুলো অন্যান্য ভয়েডে অবস্থান করে এবং এই ভয়েডে ইলেকট্রনের উপস্থিতির জন্য ইলেকট্রন অন্য উচ্চস্তর শক্তিস্তরে চলে যেতে পারে। উচ্চতর শক্তিস্তরে চলে যাওয়ার ফলেই এখানে কিন্তু একটা তোমার বর্ণের সৃষ্টি হতে পারে এবং সেই বর্ণটা হচ্ছে হলুদ। এবং এইখানে ইলেকট্রন আসার ফলে আরেকটা প্রপার্টিসেরও সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে তোমার এটা কিন্তু ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মেনটেন হচ্ছে এবং এটা কিন্তু তোমার তড়িৎ পরিবহন ক্ষমতাটাও কিন্তু এই কেলাসের হয়ে যাচ্ছে। সুতরাং এই ধর্মেরও কিন্তু আমরা পরিবর্তন ঘটতে পারছি। দেখো এখানে বলছে যে এখানে ধাতব আধিক্যজনিত ত্রুটি বিশিষ্ট কেলাসেকা যৌগগুলিতে সাধারণত রঙিন হয়, এটা রঙিন হয়ে যাচ্ছে, কালার্ড হয়ে যাচ্ছে। এই ধরনের ত্রুটির যুক্ত পদার্থের কেলাসে মুক্ত ইলেকট্রন উপস্থিত থাকে, ফলে এরা কিন্তু এন টাইপ অর্ধপরিবাহী রূপে কাজ করে। তোমরা পরে পড়বে এন টাইপ অর্ধপরিবাহী রূপে, অর্থাৎ এদের মধ্যে একটা ইলেকট্রিক্যাল যে কন্ডাক্টিভিটি কিন্তু জেনারেট হচ্ছে। সুতরাং ধাতব ঘাটতিজনিত ত্রুটি এটা আমরা পরে পড়ছি, কিন্তু ধাতব আধিক্যজনিত ত্রুটির মধ্যে আমরা দুটো পড়লাম। একটা হচ্ছে অ্যানায়নিক ভ্যাকেন্সি। অ্যানায়নিক ভ্যাকেন্সি হলেই আমরা জেনে নেবো, আমরা অ্যানায়নিক ভ্যাকেন্সি যদি হয়, তোমরা সবসময় ইংলিশ টার্মটা একটু খেয়াল রাখবে। অ্যানায়নিক ভ্যাকেন্সি হলেই ধাতব আধিক্যজনিত ত্রুটি হয়ে যাচ্ছে। আর ক্যাটায়ন ইন্টারস্টিশিয়ালের উদাহরণের মধ্যে জিঙ্ক অক্সাইডটা ভালো করে করবে, আর অ্যানায়নিক ভ্যাকেন্সির মধ্যে NaCl-কে উত্তপ্ত করলে তার বর্ণটা হলুদ হয়ে যাচ্ছে কেন, সেটা ভালো করে করবে। ঠিক আছে, এটা ভালো করে করবে। এরপরে দেখো যেটা আমরা করবো ধাতব ঘাটতিজনিত ত্রুটি। ধাতব ঘাটতি, এখানে কি হয়, ধাতব ঘাটতিজনিত ত্রুটিতে কি হয়, ধাতব ঘাটতিজনিত ত্রুটিতে তোমার ধাতব যে ক্যাটায়ন, সেই ক্যাটায়নের সংখ্যাটা কিন্তু হ্রাস পায়। আমি এখানে একটা খুব ধাতব ঘাটতিজনিত ত্রুটিতে আমি একটা উদাহরণ দেখাচ্ছি। দেখো আমি যদি এই ক্লাসটা নিই, এফিও ক্লাসটাকে নিয়ে আমি যদি আলোচনা করি, এফিও ক্লাসটা যদি আমি আঁকি, দেখো এফিও ক্লাসটা যদি আমি আঁকি তাহলে কীরকম হচ্ছে, Fe2+ O2-, Fe2+ O2-, Fe2+, আমি এফিও ক্লাসটাকে আমি আঁকছি, Fe2+ O2-, Fe2+ O2-, Fe2+, আমি এটা করছি ধাতব ঘাটতিজনিত ত্রুটি, Fe2+ O2-, Fe2+ O2-। ঠিক আছে, গ্লাসটা আঁকলাম। এবার ধরো এখানে কোনো একটা কারণে যদি এখানে এই Fe2+ এইটা যদি না থাকে, ধরো এইটা যদি না থাকে, এটা যদি চলে যায়, মানে কোনো একটা এই ক্লাস থেকে নির্দিষ্ট হয় Fe2+, এখান থেকে চলে গেল, এখান থেকে Fe2+, আমি 3টে Fe2+কে বার করে দিয়েছি, এই Fe2+ ক্লাস থেকে নির্দিষ্ট হলো, আর Fe2+ ক্লাস থেকে নিরুদ্দিষ্ট হয়ে গেল। ঠিক আছে, তাহলে দেখো 3টে এখান থেকে Fe2+ বেরিয়ে গেল। এবার এই 3টে Fe2+-এর জায়গায়
দেখো Fe2+ তিনটে বেরিয়ে গেল মানে 6টা পজিটিভ চার্জ কমে গেল। তাহলে 6টা পজিটিভ চার্জ যখন কমে যাচ্ছে তখন তো ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মেনটেন হচ্ছে না। তাহলে ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মেনটেন করার জন্য আমি এই তিনটের জায়গায় এইটা আমি চিরতরে চলে গেছে আমি মনে করছি, কিন্তু Fe2+ আর Fe2+ এখানে যেখানে চলে গেছে এই Fe2+ এই আয়নের জায়গায় আমি Fe3+ আয়নকে ফিরিয়ে নিয়ে আসছি। Fe3+ আয়ন আর এখানে Fe3+ আয়নকে ফিরিয়ে নিয়ে এলাম। তাহলে দেখো Fe2+ তো চলে গেল, কিন্তু তিনটে Fe2+ চলে যাওয়ার ফলে যে 6টা পজিটিভ চার্জের ঘাটতি হয়েছিল আমি দুটো Fe3+কে নিয়ে এসে সেই পজিটিভ চার্জের ঘাটতিটাকে মিটিয়ে দিলাম। আর এখানে এই Fe2+টাকে আমি চিরতরে চলে গেছে আমি বলেই মনে করছি। অর্থাৎ এখানে যে ক্যাটায়ন সেই ক্যাটায়নটার কিন্তু একটা মানে ঘাটতি হয়ে গেল। এটাকেই আমরা বলবো ধাতব ঘাটতিজনিত ত্রুটি বা মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট। বুঝতে পেরেছো? মানে এখানে এটাতে কারা দেখাবে মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট? যাদের দু রকমের যোজ্যতা আছে, যারা উচ্চতর যোজ্যতা যেতে পারে। যেমন এফিওর ক্ষেত্রে কেন দেখালো? কারণ এখানে যে ক্যাটায়নে দু রকমের যোজ্যতা আছে, এফি দু রকমের যোজ্যতা, +2ও হয় +3ও হয়। +2 যোজ্যতা 3টে যদি বেরিয়ে যায় তখন অটোমেটিক +3 যোজ্যতার দুটো আয়ন এসে সেটি ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মেনটেন করবে এবং একটা এখানে কিন্তু ভ্যাকেন্সি রয়ে যাবে, ধাতব ঘাটতি কিন্তু সৃষ্টি হয়ে যাবে। এটাকেই আমরা বলবো ধাতব ঘাটতিজনিত ত্রুটি। দেখো না, তোমাদের বইয়ের ভাষাটা একটু দেখে নাও। ধাতব ঘাটতিজনিত ত্রুটি কাকে বলে? যখন আয়নীয় কেলাসে একটি ক্যাটায়ন তার নিজস্ব ল্যাটিস বিন্দু থেকে নিরুদ্দিষ্ট হওয়ার ফলে ওই বিন্দুতে একটি ক্যাটায়ন শূন্যতার সৃষ্টি হয় এবং কেলাসের তড়িৎ প্রশমতা রক্ষার জন্য নিকটবর্তী একটি ক্যাটায়ন অতিরিক্ত ধনাত্মক আধান অর্জনের মাধ্যমে উচ্চ জারণ স্তরে উপনীত হয়, তখন ধাতব ঘাটতিজনিত ত্রুটির সৃষ্টি হয়। দেখো এখানে একটা কেলাস আঁকা আছে, এরকম কেলাস আঁকা আছে। এখান থেকে ধরো একটা ক্যাটায়ন এখান থেকে বেরিয়ে চলে গেল, এখান থেকে একটা ক্যাটায়ন বেরিয়ে চলে গেল এবং ক্যাটায়নের M+ এখান থেকে একটা ক্যাটায়ন বেরিয়ে চলে গেল, কোথায় যে কোনো নির্দিষ্ট হয়ে গেল, বা এখানে একটা ভ্যাকেন্সি সৃষ্টি হলো। এবার M+ ক্যাটায়নটা যখন চলে গেল তখন তো এখানে একটা ধাতব ঘাটতি হচ্ছে মানছি, এবং এখানে কিন্তু ইলেকট্রিক্যাল নিউট্রালিটিটাও কিন্তু মেনটেন থাকছে না। কারণ এখানে পজিটিভ চার্জের একটা ক্যাটায়ন, পজিটিভ চার্জ সম্বন্ধে ক্যাটায়ন বেরিয়ে গেল, মানে এখানে নেগেটিভ, এই ক্লাসটা গোটাটা কিন্তু নেগেটিভ চার্জ যুক্ত হয়ে গেল। এবার এই যেহেতু ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মেনটেন করতে হবে, সুতরাং এইখানে যেহেতু একটা M+ ছিল, সেই M+টা অটোমেটিক তার উচ্চতর জারণ স্তরে চলে যাচ্ছে, M2+ পরিণত হচ্ছে। তাহলে কী হচ্ছে, এখানে যে M+এর যে ঘাটতিটা ছিল সেই ঘাটতিটা ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মেনটেন হচ্ছিল না, কিন্তু এখানে M2+ হওয়ার ফলে, M+ থেকে M2+ হওয়ার ফলে একটা পজিটিভ চার্জ এক্সট্রা এলো এবং এর ফলে কিন্তু ইলেকট্রিক্যাল যে নিউট্রালিটি সেটা কিন্তু মেনটেন থাকলো এবং এখানে কিন্তু একটা ক্যাটায়নের জায়গায় কিন্তু ভ্যাকেন্সি সৃষ্টি হলো। এটাকে আমরা বলবো ধাতব ঘাটতিজনিত ত্রুটি। বুঝতে পারলে? এই ধরনের ত্রুটির ফলে তড়িৎ প্রশমতা বজায় থাকলেও কেলাসে ক্যাটায়নের সংখ্যা অ্যানায়নের সংখ্যা অপেক্ষা কম হয়, অর্থাৎ কেলাস গঠনকারী ক্যাটায়নের অভাব ঘটে। এই জন্য এই ধরনের ত্রুটিকে আমরা ধাতব ঘাটতিজনিত ত্রুটি আমরা বলতে পারি। নিশ্চয়ই ধাতব মানে এখানে ক্যাটায়নের সংখ্যাটা কমে যাচ্ছে, এটা একটা ভ্যাকেন্সি সৃষ্টি হচ্ছে, সুতরাং এটাকে আমরা ধাতব ঘাটতিজনিত ত্রুটি বলবো। এবং বিফোর ডিফেক্ট এবং আফটার ডিফেক্ট ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যার পরিবর্তন হয় বলে এটাকে আমরা নন স্টয়চিওমেট্রিক ত্রুটি বলবো। বুঝতে পেরেছ? এমন এখানে আমরা ফেরাস অক্সাইডের আমরা বলে দিয়েছি ফেরাস অক্সাইডের কীভাবে এই ত্রুটিটা দেখা যায়। ফেরাস অক্সাইড হচ্ছে ধাতব ঘাটতিজনিত ত্রুটির একটা বড় উদাহরণ। খুব ভালো করে করবে, আমি এখানে তোমাদের আমি ফেরাস অক্সাইডের এই যে জায়গাটা আমি তোমাদের বুঝিয়েছি, এই জায়গাটা তোমরা কিন্তু ভালো করে করবে। ঠিক আছে? আরেকটা ত্রুটি আমাদের আছে, সেটা হচ্ছে অশুদ্ধিজনিত ত্রুটি। নন স্টয়চিওমেট্রিক ত্রুটি, স্টয়চিওমেট্রিক ত্রুটি, নন স্টয়চিওমেট্রিক ত্রুটির পরেও আরেকটা ত্রুটি আছে, এটা পুরো আলাদা, এটা হচ্ছে অশুদ্ধিজনিত ত্রুটি বা ইমপিউরিটি ডিফেক্ট। ইমপিউরিটি ডিফেক্টে কী হয় দেখো, এখানে তোমাদের বইয়ের ভাষাতেই বলি যে অনেক সময় বিশুদ্ধ পদার্থের কেলাসে অশুদ্ধ রূপে কোনো বহিরাগত পদার্থ স্বল্প পরিমাণ উপস্থিত থাকলে উক্ত কেলাসে ত্রুটির সৃষ্টি হয়। কোনো বিশুদ্ধ কেলাসে বহিরাগত পদার্থের স্বল্প পরিমাণ উপস্থিতিতে যে ত্রুটির সৃষ্টি হয় তাকে অশুদ্ধিজনিত ত্রুটি বলে। অর্থাৎ বিশুদ্ধ পদার্থের কেলাসের মধ্যে তুমি বাইরে থেকে কোনো ইমপিউরিটি তুমি অ্যাড করে দিচ্ছ, অশুদ্ধি অ্যাড করে দিচ্ছ, এটাকে আমরা বলবো ডোপিং। অশুদ্ধি অ্যাড করে দিলে ওই যে কেলাসটায়, ওই কেলাসটায় কিন্তু একটা ত্রুটির সৃষ্টি হচ্ছে, এবং এই ত্রুটিটা কিসের জন্য হচ্ছে? ইমপিউরিটি অ্যাড করার ফলে। সেই জন্যে যে ত্রুটির সৃষ্টি হচ্ছে তাকে আমরা বলবো ইমপিউরিটি ডিফেক্ট।
এবং দেখো এখানে কয়েকটা কথা বলেছে যে পদ্ধতিতে কোনো বিশুদ্ধ পদার্থের কেলাসে স্বল্প পরিমাণ বহিরাগত পদার্থ যোগ করা হয়, যোগ করে উক্ত কেলাসের ত্রুটির সৃষ্টি করা হয়, তাকে ডোপিং বলে। এই পদ্ধতিটার নাম হচ্ছে ডোপিং। এবং কেলাসের মধ্যে যুক্ত অশুদ্ধ পদার্থের পরমাণু বা আয়ন যদি কেলাসের ল্যাটিস বা জালক বিন্দুতে অবস্থিত পরমাণু বা আয়নকে প্রতিস্থাপিত করে, ওই পরমাণু বা আয়নের স্থান অধিকার করে, তবে উক্ত অশুদ্ধিকে আমরা বলবো প্রতিস্থাপক অশুদ্ধি। প্রতিস্থাপক অশুদ্ধি মানেটা কি হলো দেখো, এখানে বলেছে দেখো প্রতিস্থাপক অশুদ্ধি মানে এখানে প্রতিস্থাপন করে দেয়। ধরো NaCl এর কেলাস আছে, ধরো NaCl এর কেলাসটা আছে, আমি করে দিচ্ছি Na প্লাস Cl মাইনাস Na প্লাস Cl মাইনাস, এই NaCl এর কেলাসটা আছে। ধরো এখানে Na প্লাস Cl মাইনাস কেলাসটা এরকম আছে। আমি এখানে এই NaCl এর কেলাসটায় আমি ইম্পিউরিটি ডিফেক্ট বা অশুদ্ধিজনিত ত্রুটির সৃষ্টি করব। এখানে আমি SrCl2 স্ট্রনসিয়াম ক্লোরাইড আমি ইম্পিউরিটি হিসাবে NaCl এর ক্লাসে যোগ করব। এবং ইম্পিউরিটি হিসাবে যদি যোগ করি তাহলে দেখো এখানে যে Sr স্ট্রনসিয়াম এটাকে বলে, স্ট্রনসিয়াম কোন পজিশনে, স্ট্রনসিয়াম কোন যোজ্যতায় জারণ সংখ্যা আছে, SR2+ জারণ সংখ্যায় আছে। তাহলে SR2 প্লাসটা কী দখল করবে, SR2 প্লাসটা এখানে কিন্তু দুটো Na প্লাসকে এখানে কিন্তু প্রতিস্থাপিত করবে, দুটো Na প্লাসকে প্রতিস্থাপিত করবে, প্রতিস্থাপিত করে দুটো Na প্লাসকে প্রতিস্থাপিত করে দুটো পজিটিভ চার্জ ঘাটতি হচ্ছে, দুটো পজিটিভ চলে যাচ্ছে, সেই জায়গাটাতে একটা Na প্লাসের জায়গায় SR2 প্লাসের সৃষ্টি হবে, SR2 প্লাস আসবে, কিন্তু একটা জায়গায় কিন্তু ভ্যাকেন্সি, এই জায়গাটা কিন্তু ভ্যাকেন্সি রয়ে যাবে। এটাকে বলবো প্রতিস্থাপক অশুদ্ধি, কারণ এখানে Na প্লাসকে SR2 প্লাস কিন্তু প্রতিস্থাপন করে দিচ্ছে এবং তুমি এখানে কিন্তু একটা ভ্যাকেন্সিও কিন্তু রয়ে যাচ্ছে। এটাকে আমরা বলবো NaClকে SrCl2 দ্বারা ড্রপিং করা হলো এবং Na প্লাস ক্যাটায়নকে SR2 প্লাস আয়নটা সরিয়ে দিল। দেখো এখানে প্রতিস্থাপক অশুদ্ধি এখানে কি বলেছে, আমি প্রতিস্থাপক অশুদ্ধি উদাহরণটা কি বলেছে, যে গলিত NaCl অতি স্বল্প পরিমাণ SrCl2 যোগ করে যদি কেলাসন করা হয়, তবে প্রাপ্ত কঠিন দ্রবণের কেলাসে Na প্লাস আয়ন SR2 প্লাস আয়ন দ্বারা প্রতিস্থাপিত হয়। এক্ষেত্রে তড়িৎ প্রসঙ্গতা রক্ষার্থে প্রতিটি SR2 প্লাস আয়নের জন্য দুটি Na প্লাস আয়ন কেলাস থেকে দূরীভূত হয়। কেলাসের মধ্যে SR2 প্লাস আয়ন একটি Na প্লাস আয়নের ফাঁকা স্থান দখল করে এবং অপর Na প্লাস আয়নটি স্থানটি ফাঁকা অবস্থায় পড়ে থাকে, যেটা আমি তোমাকে বলেছি, এই Na প্লাস ফাঁকা অবস্থায় কিন্তু পড়ে আছে। একটা জায়গাটা SR2 প্লাস আয়ন Na প্লাসের একটা জায়গা দখল করবে, আর একটা Na প্লাস কিন্তু ফাঁকা অবস্থায় পড়ে থাকবে, ঠিক আছে। এজন্য কেলাসে Na প্লাস আয়নের জন্য যতগুলো ক্যাটায়ন শূন্যতা সৃষ্টি হয় তা SR2 প্লাস আয়নের সংখ্যার সমান হয়। দেখো SR2 প্লাস আয়ন এখানে আমি একটা অ্যাড করেছি, এখানে ভ্যাকেন্সি কটা হয়েছে, একটা, বুঝতে পারলে? তো এটাই বলেছে এখানে। AgCl এর কেলাসে অতি স্বল্প পরিমাণ CdCl2 যোগ করলে অনুরূপ ত্রুটির সৃষ্টি হয়। এটাকে আমরা বলবো প্রতিস্থাপক অশুদ্ধি, মানে যেখানে একটা কেলাস তোমার কাছে আছে সেখানে তুমি একটা অন্য কোনো পদার্থ যোগ করছো, যোগ করে তুমি সেই কেলাসের মধ্যে থাকা যে ক্যাটায়নটাকে প্রতিস্থাপন করছো, এটাকে আমরা বলবো প্রতিস্থাপক অশুদ্ধি। আরেকটা ডোপিংয়ের বা ইম্পিউরিটি অশুদ্ধি ত্রুটির আরেকটা ভাগ আছে, সেটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল অশুদ্ধি। ইন্টারস্টিশিয়াল অশুদ্ধিতে কী হয়, ইন্টারস্টিশিয়াল অশুদ্ধিতে দেখো এখানে বলেছে ইন্টারস্টিশিয়াল অশুদ্ধিতে এক্ষেত্রে অন্যদিকে কেলাসে যুক্ত অশুদ্ধ পদার্থের পরমাণু বা আয়ন যদি কেলাস মধ্যস্থ ইন্টারস্টিশিয়াল স্থান অধিকার করে, তবে উক্ত অশুদ্ধিকে বলে ইন্টারস্টিশিয়াল অশুদ্ধি বা এবং প্রাপ্ত কঠিনকে বলে ইন্টারস্টিশিয়াল কঠিন দ্রবণ। মানে ধরো স্টিল হলো ইন্টারস্টিশিয়াল অশুদ্ধিযুক্ত কেলাসাকার কঠিন তথা কঠিন দ্রবণ। এতে আয়রন পরমাণু দ্বারা গঠিত কেলাসে কার্বন পরমাণু অশুদ্ধি হিসেবে কেলাস মধ্যস্থ আন্তঃস্থানিক বা ইন্টারস্টিশিয়াল স্থান দখল করে। অর্থাৎ ইন্টারস্টিশিয়াল অশুদ্ধির মধ্যে আমি যেটা করবো স্টিল হচ্ছে ইন্টারস্টিশিয়াল অশুদ্ধি, কারণ এখানে স্টিলের মধ্যে কি হয়, স্টিলের মধ্যে আয়রন পরমাণু তো আছে, আয়রন পরমাণু দ্বারা এখানে স্টিলের এটা গঠিত হয়েছে, এই আয়রন পরমাণু দ্বারা গঠিত হয়েছে। এবং এখানে যদি এর ইন্টারস্টিশিয়াল পজিশনে যদি কোনো কার্বন অশুদ্ধি চলে আসে, কার্বন অশুদ্ধি চলে আসলেই কী হবে, কার্বন অশুদ্ধি চলে আসলেই এখানে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল পজিশনে কার্বন অশুদ্ধি চলে আসছে এবং এর ফলেই এখানে কিন্তু স্টিলের সৃষ্টি হচ্ছে, মানে আয়রনের সঙ্গে এই কার্বন অশুদ্ধি মিলেই কিন্তু স্টিল জেনারেট হচ্ছে এবং এটাকেই আমরা বলবো ইন্ডাস্ট্রিয়াল পজিশনটা যখন কার্বন অশুদ্ধি দ্বারা গঠিত হচ্ছে তখন ইন্ডাস্ট্রিয়াল অশুদ্ধির সৃষ্টি হচ্ছে। সুতরাং এটা একটা ইম্পিউরিটি ডিফেক্টের মধ্যেই পড়ছে, কারণ তোমার প্রথমে আয়রনের কেলাস ছিল, সেখানে তুমি কার্বন অশুদ্ধিটা যোগ করে ডোপিং করার ফলে এই অশুদ্ধির কিন্তু সৃষ্টি হচ্ছে, বুঝতে পারলে?
সুতরাং আমরা আজকে দুটো ডিফেক্ট আমরা করলাম। একটা হচ্ছে নন স্টয়চিওমেট্রিক ত্রুটি, খুব ভালো করে করো। নন স্টয়চিওমেট্রিক ত্রুটির মধ্যে ধাতব আধিক্যজনিত ত্রুটি, ধাতব ঘাটতিজনিত ত্রুটি আমরা খুব ভালোভাবে বলেছি। ধাতব আধিক্যজনিত ত্রুটি দুভাগে ভাগ করা যায়, অ্যানায়নিক ভ্যাকেন্সি এবং ক্যাটায়ন ইন্টারস্টিশিয়াল। আর ধাতব ঘাটতিজনিত ত্রুটিটাও আমরা উদাহরণ সহকারে বলেছি। আর আমরা যেটা করলাম সেটা হচ্ছে ইমপিউরিটি ডিফেক্ট। এবার তোমরা এখান থেকে দেখবে যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা প্রশ্নই তোমরা খুব ভালো করে পারবে। আমি যেরকমভাবে বলেছি একদম সুন্দরভাবে এই প্রশ্নগুলো তোমরা কিন্তু ভালো করে করবে। যেমন ধরো, যদি এজিসিএল এর ক্লাসে অশুদ্ধিরূপে অতি স্বল্প মাত্রার CD2+ আয়ন অন্তর্ভুক্ত করা হয়, তবে উক্ত ক্লাসে কীভাবে শূন্যতা সৃষ্টি হয় তুমি দেখাবে। যেমন আমি এখানে NaCl এর ক্ষেত্রে দেখালাম, NaCl এর ক্ষেত্রে দেখালাম, এখানে CdCl2 বা এখানে NaCl এর ক্ষেত্রে যেটা দেখালাম, এখানে SaCl2 জায়গায় CdCl2 যোগ করবে এজিসিএল এর জায়গায়। তো এজিসিএল এর ক্লাসে অশুদ্ধিরূপে যদি অতি অল্প মাত্রা CD2+ আয়ন অন্তর্ভুক্ত করা হয়, তবে উক্ত ক্লাসে কীভাবে শূন্যতা সৃষ্টি হয়, প্রত্যেকটা জিনিসই তোমরা কিন্তু ভালো করে করতে পারবে। তাহলে দেখো, আর এরপরে কঠিন পদার্থের তড়িৎ ধর্ম, এই জায়গাগুলো 2021 সিলেবাস থেকে বাদ হয়ে গেছে। এই জায়গায় তোমাদের এই পর্যন্তই তোমাদের ভালো করে করতে হবে। তোমাদের সিলেবাসে তোমাদের এই পর্যন্তই আছে। এইগুলো তোমরা 2021 যারা পরীক্ষার্থী দিতে যাচ্ছে উচ্চ মাধ্যমিক, তারা এইটুকু জায়গা ভালো করে করবে। সুতরাং আমরা 6টা এপিসোডের মাধ্যমে আমরা খুব সোজাভাবে আমরা এটা শিখে নিলাম। খুব ভালো করে আশা করছি তোমরা এটা করবে। এর পরের এপিসোডে আমি এখান থেকে এই কঠিন পদার্থর সলিড স্টেটের থেকে কঠিন অবস্থা থেকে পদার্থের কঠিন অবস্থা থেকে আমরা তোমরা অনেক দিন দাবি করছিলে যে কোশ্চেন ব্যাংক, সুতরাং আমরা কোশ্চেন ব্যাংক আমরা এর পরের এপিসোডগুলোতে একটা দুটো এপিসোড আমরা সলভ করব। ততক্ষণ তোমরা এটা খুব ভালো করে দেখবে। আগে এই কনসেপ্টগুলো ক্লিয়ার হলেই কিন্তু কোশ্চেন ব্যাংক তুমি ধরতে পারবে, কোশ্চেন ব্যাংক তোমাদের ক্লিয়ার হবে। না হলে তুমি এই ভালো করে এই জায়গাগুলো ক্লিয়ার না করে যদি কোশ্চেন ব্যাংকে যাও, তাহলে কিন্তু তোমার আত্মবিশ্বাসের ঘাটতি হতে পারে। আত্মবিশ্বাস আনার জন্য তোমার কিন্তু এই যে জিনিসগুলো আমি বললাম, 6টা এপিসোডে যে রিভিশনটা করলাম সেই রিভিশনটা খুব ভালো করে করতে হবে। আজকে এই পর্যন্ত, এরপর নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। ততক্ষণ তোমরা এটাকে খুব ভালো করে প্র্যাকটিস করো, আর এরপরে আমরা কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলো সবার কাছে শেয়ার করবে। তোমরা কিন্তু ভালো করে পড়ো, আমরা তোমাদের সঙ্গে সবসময় আছি। ধন্যবাদ, তোমরা সবাই ভালো থেকো।